জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গোপন অপারেশনে ডেভিল হান্টে শীর্ষ নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন নামে বিভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানানভাবে হুমকি ধামকি শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতির নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে নারায়ণগঞ্জে এই সময়ে তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হত্যাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষেরই দেখতে পেরেছেন। স্থানীয়রা জানান ২০০০ সালের ১৬ এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজের প্রাঙ্গণে মুক্ত মঞ্চের সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যোদ্ধা অপরাধীদের বিচার দাবি করা হয়। সেদিন সমাবেশ শেষে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি এবং আরি আহসান মোহাম্মদ মুজাহিদের প্রবেশ নিষেধ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এরপরেই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। ওই সমাবেশে ৩ দিন পর মুন্সিগঞ্জ একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের, কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেনি নিজামী। এছাড়া ওই বছরের নারায়ণগঞ্জ শহরের ডিআইপি বাণিজ্যিক এলাকার প্রতিটি বিচারে সাইদি, গোলাম আজমের ও নিজামের ফাঁসি দেওয়া হয় প্রতীকীয়ভাবে। এই নিয়ে একাধিকবার শামীম ওসমান বলেছেন, প্রতিটি প্রশান্তির সময় নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজিয়েছি। জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম। গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। সে কারণে গোলাম আজম আমিরগিরি ছেড়ে দেয়। আমি জামাত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম। জামাতের আমির গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা। জিয়াউর রহমানের গাড়ি আটকে দেওয়া, খালেদা জিয়ার লাম্বাস আটকে দেওয়ার কারণেই আমাকে গডফাদার উপাধি দেওয়া হয়। তবে ওই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরখা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালে 1-11-এর পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াৎ তাইবি। তাইবির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে অভিনেত্রী সারা বেগম কবিরকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। ১/১১-র পরিবর্তনের পর ফখরুল উদ্দিন ও মঈনুদ্দিন এর সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেপ্তার করা যায়নি। আদালতে সেই সময় শামীম ওসমানের আস্থাবর সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাস পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে।
শামীম ওসমান এদিকে তারেক মোহন কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন, অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকা পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশ ধরে রাখা খুন নারায়ণগঞ্জে ছড়িয়ে পরবর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তারিত ঘটে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা শোভন নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের জুট ব্যবসায়ী শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্য বুড়িগঙ্গা নদীর বিভিন্ন খাত থেকে জাহাজে তেল চুরি সিন্ডিকেট তার অনুগত বাহিনীর নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানান সিন্ডিকেট শামীম ওসমান প্রত্যক্ষ নির্দেশেই নিয়ন্ত্রণ হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিইউ নিউ লাইসেন্স বাতিল এবং সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। 2014 সালের অবৈধ ডিআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ডিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে আয়ান ওসমানের নামে থাকা 2টি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে ও আইজিইউ ভিউ লাইসেন্সের বাতিল করে দেন বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীনকে টেলিকমিউনিকেশন এর কাছে বিআরটিসির কাছে বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়াল পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পরিষ্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের রায় থেকে অব্যাহতি দিয়েছিলেন শেখ হাসিনা। 2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্টার কোনটি থেকেই শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারেন না। 2013 সালের 6 মাস বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউল রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিরকে শায়েস্তা করতেই মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার ছেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।